মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। এই মুহূর্তে এই উন্মুক্ত স্থানে যারা বসে আছেন এবং এই স্থানের বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ঈদ মুবারক। আসছে জানুয়ারির 1 তারিখে এই নতুন শতাব্দী প্রথম বছর পেরিয়ে পা রাখবে আরেকটি নতুন বছরে এবং ইত্যাদিও তার এক যুগ পূর্তি করে পা রাখবে 13তম বছরে। ইত্যাদির এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে আপনাদের এই ভালোবাসার কারণে। তাই আজকের এই উৎসব মুখর দিনে ইত্যাদির সকল শিল্পী কলা কুশলীদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আর কথা না বাড়িয়ে চলুন অনুষ্ঠান শুরু করা যাক। প্রতি ঈদের মতো এবারও শুরুতেই ঈদের গান। এবারে সংবাদ, বিশেষ ঈদ সংবাদ। ঈদের উপর এই বিশেষ সংবাদ নিয়ে আসছে একদল তুখোর তরুণ দারুণ কিন্তু কিছুটা করুণ রিপোর্টার। ঈদ মোবারক। গতকাল সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ আনন্দের, তারপরও ঈদকে ঘিরে রয়েছে অনেক কষ্ট, রাগ, উত্তেজনা, বিরক্তি, আতঙ্ক ইত্যাদি। ঈদের কষ্ট নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার ঠান্ডু মিয়া। এবারের ঈদের বাজারে নানা রকমের ফ্যাশন এসেছে। কাপড় চোপড়ের পাশাপাশি জুতোয়ও ফ্যাশনের হাওয়া লেগেছে। আর এই নতুন ফ্যাশনের সাজে সাজতে ব্যস্ত সবাই। পর্দার এই আপামনি ফ্যাশন করার জন্য হাই হিল কিনেছেন। আমরা ক্যামেরায় তাকে অনুসরণ করতে গিয়ে দেখলাম তিনি হিল পরে হাঁটতে গিয়ে একটা উষ্টা খাইছেন। ফলে মুচকে গেছে পা, আপা আর হাঁটতে পারছেন না। পায়ের জুতো এখন হাতে। ফ্যাশন করা ভালো, কিন্তু ফ্যাশন করতে গিয়ে এভাবে কষ্ট পাওয়া ভালো না। তার চাইতে এই ধরনের জুতো খুলে খালি পায়ে হাঁটাই আরামপ্রদ এবং স্বাস্থ্যকর। ঠান্ডু মিয়া, ধানমন্ডি লেকের পিছে, ইত্যাদি, ঢাকা। ঈদ সবার জন্য আনন্দের হলেও ঈদের দিন কেউ কেউ বেশ বিরক্ত হন, কিন্তু কেন? এ ব্যাপারে গতকাল একটা অনুসন্ধানী রিপোর্ট করেছেন মোসাম্মদ আকলিমা খাতুন। আমি ইত্যাদি থেকে এসেছি। আপনার নাম? মুই কামের বুয়া। বুয়া এমন নাম কি করবেন কন? আজ ঈদের দিন, অথচ আপনাকে বেশ বিরক্ত মনে হচ্ছে। বিরক্ত হমু না, একজনের পর একজন মেহমান আইতেই আছে। এই দরজা খুলতে খুলতে লাগাতে লাগাতে মোরে ডেনা দুডাকের ব্যথা হয়ে গেছে। ভাবলাম খালাম মা বেড়াইতে গেছে, এইবার বুঝি দরজা খোলার ডিউটিতে পাচ্ছি না। আইলেন আবার আমনে। ঈদের দিন মেহমান তো আসবেই। হ, ওই কাম তো বেবাক মোর একলাই করন লাগে। ওই প্লেটার পিরিচ দুইয়া হাঁটতে পারি না। আহেন দেখতে দেখেন দেখেন, এই সকাল থেকে দুইতে আসি আর জমতে আছে। আনন্দটা আইবে কেমনে? সবাই হাতে হাতে নিজের কাজ করে ফেললে একজনের ওপর চাপ পড়ে না।
ঈদে সবাই আনন্দে থাকুন, এটাই আমাদের প্রত্যাশা। মোসাম্মদ আকলিমা খাতুন, ভূতের গলি ইত্যাদি, ঢাকা। ঈদে যেমন অনেকেই বিরক্ত হন, তেমনি অনেকেই খুব রেগে যান। বিভিন্ন কারণে মানুষের মধ্যেই রাগ বা উত্তেজনা দেখা দেয়। এই নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছেন শাহ মোহাম্মদ শুকুর ওরফে গেদু মিয়া। ঈদের আগে আগে বিভিন্ন দর্জির দোকানে অর্থাৎ টেলারিং শপে প্রচণ্ড ভিড় থাকে। আমরা একটি দর্জির দোকানে এমন একটি উত্তেজনাকর অবস্থা লুকানো ক্যামেরায় ধারণ করেছি। চিল্লাইতেছেন কেন ভাই? আরে চিল্লামু না তো কি করুম? আপনার কি আদর করুম? তাই মিয়া, এটা কার পেন বানাইছেন? এটা কি আমার পেন বানাইছেন? আপনার পেছনে পকেট দিতে কইছে একটা, আপনি দিয়া দিতেছেন দুইটা। আপনার ফোল্ডিং দিতে মানা করছে, আপনি ফোল্ডিং দিয়া দিতেছেন। আমার লাগে কমর 35, আপনি দিয়া দিতেছেন 40। হ্যাঁ, এটা কি আমি ভিন্দুম না আপনি ভিনবেন মিয়া? যে দোকানে চাপ থাকে একটু ভুলভ্রান্তি তো ওই বই। ভুলভ্রান্তি কি? ভুলভ্রান্তি কি? আপনারা তো আমারও 12টা বাতিয়েছেন। আমি দিচ্ছি সাদা পাঞ্জাবির কাপড়, আপনি দিচ্ছেন কালো পাঞ্জাবি। তাইলে আমি কালকে পড়তে কি একই মানুষ চিরাই দিলাম, কি বানাইছো? পাঞ্জাবি না শার্ট না লঙ্গি না কুর্তা নাকি আপনার ধর্ম কি? আরে ভাই কাজের চাবি একটু ভুল ভালো। কি কাজের চাবি কি? কাজের চাবি কি বেড়া আবার? কাম পারো না, কাম নাও কা? হ্যাঁ, ঠিকই তো। কাম করতে পারেন না তুমি, এত কাম নেন কেন? আমি যা ফালান, যা ফালান। ঈদে রাগ বা উত্তেজনা নয়, আমরা চাই শান্তি। শাহ মোহাম্মদ আব্দুল শুকুর ওরফে গেদু মিয়া, গ্রিন রোড ইত্যাদি, ঢাকা। আমরা সবাই কম বেশি আতঙ্কে থাকি, কিন্তু ঈদের সময় আতঙ্ক বেড়ে যায় অনেক গুণ। ঈদের আতঙ্কে নিয়ে রিপোর্ট করেছেন বুলেট মিয়া। ঈদে কেনাকাটার যেমন ধুম পড়ে, তেমনি কেনাকাটার শেষে বাড়ি যাবারও ধুম পড়ে। এরই মধ্যে সবার মধ্যে কেমন যেন একটা আতঙ্ক ভাব লক্ষ্য করা যায়। ঈদের সময় এলাকার সান্দাবাজদের ভয়ে একেবারে অস্থির থাকি। দোকানের সামনে যদি রিক্সা চাকা বাস্ট হয়, মনে হয় বোমা ফুটছে। ঈদে বাড়ি যাওয়ার কথা মনে হইলেই কইলে কাঁপে উঠে। কেমনে যাবো? বাসের টিকিট নাই, সিট নাই, ট্রেনে সাথে যেমন লাগবো, লঞ্চে খাওয়ানোর জায়গাও নাই। তাই ভাবতেছি ঈদের পর দিনই বাড়ি যাবো। এই যে ভাই শুনছেন? ও মাগো, দিব না। আপনি কাটা পিঠেটা কি ঠেকালেন? মনে হয় বন্দুক। এটা বুম মাইক্রোফোন। আপনার উদ্দেশ্যটা কি? আমি ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে এসেছি আপনার সাক্ষাৎকার নিতে। এবার ঈদে আপনার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া তো দেখলেন, কেমন লাভ দিছি ডরে। এত ভয় কেন? অফিসের বোনাসের টাকা নিয়ে যাইতেছি, কেডা কখন ছিনতাই করে সেই ডরে দোয়া পয়রা জলদি হাঁটতেছিলাম। একটা আতঙ্কের মধ্যে আছি ভাই, একটা আতঙ্কের মধ্যে আছি। যাই ভাই। আমরা চাই আতঙ্ক মুক্ত মানুষ, আতঙ্ক মুক্ত চলার পথ, যেখানে কেউ মাইক্রোফোন দেখলে ভাববে না বন্দুক, ভাববে না কোনো তেজস্ক্রিয় বোমার কথা। আমাদের রিপোর্ট এখানেই শেষ। ঈদে আনন্দের পাশাপাশি কত বিচিত্র সমস্যা রয়েছে তার কিছু সচিত্র প্রতিবেদন আপনারা দেখলেন। সমস্যার বিপরীত শব্দ হলো সমাধান। ঈদের কেনাকাটায় নানা সমস্যা সমাধানের চিত্র যে কত বিচিত্র হতে পারে তার একটি নমুনা দেখুন। আচ্ছা, আপনি চিন্তা করতেছেন ঠিক কোন? 1 বছর পর ঈদে বাড়ি যেতেছি, এর মধ্যে কার কি সাইজ হয়েছে তো বুঝতে পারতেছি না। ও তা পোলাপানের বয়স কত? 8 বছর আছে, 9 বছর আছে, 11 বছর আছে। মেলা ফলা ফেন তো সাইজ মিলাতে পারতেছে না। চিন্তার কোনো কারণ নাই। বিসমিল্লাহ বলে 8 দিয়ে শুরু করি। ওই 8 নম্বরটা নিয়ে আসো। দেখেন ভাই, চলবো কিনা দেখেন। দরকার হলে গায়ে দবাদ দিতে পারে। রাখেন রাখেন, দেখি একটু। দেখেন দেখেন, একদম ঠিক আছে। কিন্তু এটা তো হইলো 8, 9 এর অবস্থা কি? এটা তোমার মাইয়া বাতাসি। ও আপনার কিছু নাই। ওই 9 নম্বর সিরিয়ালের ফিমেল পাঠাও। একটু বসেন। এই যে দেখেন দেখেন। না, এটা দেখার দরকার নাই, এটা ফাতলা। আমার বাতাসি তো স্বাস্থ্য ভালো। ওই 9 এর বি পাঠাও। ঠিক আছে, আসো বাবু। এই যে 9 এর বি। একদম ঠিক আছে। এইবার কোন আর কি কি দিব? এই দুজন তো সমাধান হইলো, কিন্তু আমার যারা চাচা ভাই ভাতিজা সবাই ফলাবেন মিলিত প্রায় 10-15 জন হইব। এত জনের সাইজ মিলাই কেমন? সাইজ মিলান তো কোনো সমস্যা না। আসেন না বলো। আসেন, চলো আসেন। এই যে দেখেন, এখানে 4 থেকে 14 বছর পর্যন্ত বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের পোলাপান আছে। এই ঈদের সময় যেন কাস্টমারদের মানে বিশেষ করে মফস্বল বা গ্রামাঞ্চলের কাস্টমারদের সাইজগুলো চিন্তা করতে না হয়, সেই জন্য আমি এই বিশেষ ব্যবস্থাটা করছি। এরা অবশ্য সবাই আমাদের আত্মীয় স্বজনের ভেতরে। নতুন আইডিয়া তো। আমি তো পুরো বাড়ির সাইজ পেয়ে গেছি। বাড়ির সবার সাইজ মতো কাপড় পেয়ে ভদ্রলোক নতুন কাপড় কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে। এর বিপরীতটিও কিন্তু ঘটতে পারে, কারণ ফ্যাশনের এই যুগে বোঝাই যায় না কোনটা নীতি, কোনটা যে রীতি, আর কোনটাতে যে ফ্যাশন পরিচিতি। গুড মর্নিং, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দেখেন স্যার, বেল বটম, সিলসিলা, এটা নতুন নতুন ডিজাইন, লেটেস্ট। ভাব সাবে তো মনে হইলো কানাডা, অন দেখি চুয়াডাঙ্গা থেকে। আচ্ছা, এই মালটা দেখান। স্যার, আপনার চয়েসের প্রশংসা করতেই হয়, কারণ এটা একেবারে লেটেস্ট ফ্যাশন, 2005 সাল পর্যন্ত চলবে।
কিন্তু এই যে কুকরানো মুরগির ঝাউল ভরে মুরগির ঝোল না তো, এটা হলো মাল্টি কালার এবং এখন দেখছেন হলুদ, বিকালবেলা দেখবেন লাভ। এটাই হলো ফ্যাশন। দিন যায় ফ্যাশন থাকি। বুঝতে পারছি, কিন্তু কাপড়টা ধরে বুঝতে পারছি না এটা কাপড় তোলা না টিস্যু পেপার। এটা ভাই এই কাপড়টার নাম কি? যখন যে নামে খুশিটা কিনে গোতারে, এটার নাম এখনো বাইরে হয় নাই। আপনার মানে দাম কত? স্যার মাত্র 3000 টাকা অনলি। 3000? দামটা তো খুবই হাই। লেটেস্ট ফ্যাশন তো, তাই ডাইরেক্ট ইম্পোর্ট এবং ফরেন কারেন্সিতে কেনা। দেবো 1 পিস? আচ্ছা ঠিক আছে, দিন 1 পিস। প্যাকেট করে দিই? না প্যাকেট লাগবে না, এই আমি ঝুলোই নিয়ে চলে যাই। আচ্ছা শোনেন, আপনার কোম্পানির বললেন তাড়াতাড়ি নাম বাইর করতে, নাই লোকে কি কব। আচ্ছা আসি ভাই। এক্সকিউজ মি। গুড মর্নিং ম্যাডাম। ও এটা আমাকে একটু দেখান না। শিওর শিওর। আচ্ছা এগুলো কি মনে হচ্ছে শাওলা পড়েছে? না ম্যাডাম, এটাই তো ফ্যাশন। মনে হবে শ্যাওলা পড়েছে কিন্তু শ্যাওলা পড়ে না, মনে হবে পুরানো কিন্তু পুরানো নয়, মনে হবে ফাঙ্গাস পড়েছে কিন্তু ফাঙ্গাস পড়ে নাই। এক অদ্ভুত ফ্যাশন, একদম লেটেস্ট। দোস্ত তুই একটু খারাপ, আমি কাস্টমারকে একটু বিদায় করতে একটু খারাপ। ইয়েস ম্যাডাম। আচ্ছা এটা ময়লা রাখতুন না তো? কি যে বলে না বুঝি না। আচ্ছা এটার দাম কত? অনলি 5000 টাকা মাত্র আপা। একটা পিস আছে, প্যাকেট করে দিই? হ্যাঁ হ্যাঁ প্যাকেট করে। এটা প্যাকেট করে। ও সো নাইস। আমি বিকেলে আবার আসবো। বাই। থ্যাংক ইউ আপা। আচ্ছা দোস্ত, ঘটনা কি? এই জায়গায় এত বড় দোকান দিলা কেমনে? দোকান দেই নাই তো, ঈদ উপলক্ষে কোনাটা আর এই আলমারিটা ভাড়া নিছি। ডেলি 5000 টাকা ভাড়া দিব। মাল কিনতে টাকা লাগে না? না, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায় বাসায় গিয়ে যত পুরান কাপড় চোপড় বাক্সে পচতে ছিল সবগুলো আমি নিয়েছি, আর কিছু নিছি ফেরিওয়ালার থেকে। তার মানে ফেরিওয়ালার ওই যে নতুন থাল বাসন দিয়ে পুরান জামা কাপড় নাই, আমি অগর থেকে কিনে আনছি, আর এই সব দিয়ে আমি দোকান সাজাইছি, বুঝছো? এ তো সাংঘাতিক রিস্কি। কোনো রিস্কি নাই দোস্ত, কারণ কিছু কিছু মানুষ আছে ঈদের সময় তারা ফ্যাশন প্রতিযোগিতায় নামে, বুঝছো? কি কাপড় কত দাম এটা কোনো বিষয় না। যদি ধরা পড়লে ধরাই দেবো। তুমি আবার কারে ধরাই দিবে? আরে না না, কাউরে ধরাই দেবো না, যে আমারে ধরতেইব তার হাতে কিছু ধরাই দেবো। আর এইভাবেই তো চলতেছে আজকাল। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই বলে সবাই কি ভেবে কুল পায়? বিশেষ করে সেই ব্যক্তি যদি হন হাবা, তাহলে বৃথাই তার ভাবা। এই যে ভাই, কি খুঁজতেছেন? দুধের বাচ্চা খুঁজতাছি ভাই। দুধের বাচ্চা? হ্যাঁ। বাস স্ট্যান্ডে আইসা হঠাৎ দুধের বাচ্চা খুঁজতেছেন কেন? আমার বাড়ির সামনে, আমি একটু বাড়ি যাবো, কিন্তু কোন বাসে যাবো খুঁজে পাইতেছি না। কিন্তু আপনি তো বাস না, খুঁজতেছেন দুধের বাচ্চা। ওই তো মায়ের কইলাম বাসের নাম্বার বুঝি না, আমি কোন বাসে যাবো। মায় কইলো একটা দুধের বাচ্চারে জিগাইলেও কয়ে দিতে পারবো, তাই দুধের বাচ্চা খুঁজতাছি, বাসটা দেখায় দাওনের লেগা। বুঝছি, আপনার যে কেন একলা ছাড়ে এইটাই বুঝি না। আহে না আমার লাগে, বাস দেখাই দি। এই ভিক্ষুকটাতে তো আমি চিনি। আমিও তো অনেক ভিক্ষুককে চিনি, এতে কারণের কি হলো? এই তো সবসময় অন্ধ সাইজা ভিক্ষা করতো, আইজ আবার চোখ খোলা, ব্যাপারটা কি? ঈদের দিনে কেমনে মিশা কথা কই? আসলে আমি অন্ধ না, পেটের দায়ে অন্ধ সাইজা ভিক্ষা করি, তাহলে 2টা পয়সা বেশি পাওয়া যায়। আজকার দিনে কেলেকে মানুষের ঠকাইম, তাই চোখ 2টা খুলে রাখছি। বাহ, কি সুন্দর কথা। চোখ থাকতেও আমরা অন্ধ। আজকার দিনে তোমার মতো সবার চোখই যদি খুললা যাইতো। তুচ্ছা, আপনি এক্কেরে বোকা, কাইলে আবার চোখ বন্ধ হয়ে যাবো। দেখার চোখ খোলা থাকলেও যদি বিবেকের চোখ বন্ধ থাকে, তখনই প্রশ্ন আসে, চোখ থাকিতে অন্ধ কেন? এই প্রশ্ন যেন আমাদের আর তাড়িত না করে, এই কামনা নিয়ে শুরু করছি আমাদের দর্শক পর্ব। আজকের এই বিশাল মঞ্চের চারপাশে এবং এই গ্যালারিতে যে 5000 দর্শক বসে আছেন, তাদের মাঝখান থেকে আমরা এই পর্বের জন্য মাত্র 5 জন দর্শককে মনোনয়ন করব, এবং বরাবরের মতোই আমাদের আজকের মনোনয়ন প্রক্রিয়াও একটু ভিন্ন রকম। আপনারা এই অনুষ্ঠানস্থলে ঢোকার সময় আমাদের সহকারীরা আপনাদের হাতে কতগুলো বড় বড় খাম দিয়েছে। আমি শুরুতেই জানতে চাইবো, খামগুলো কি আপনারা সবাই পেয়েছেন? অনেক ধন্যবাদ। সেই খামটির ভেতরে একটি করে বেলুন রয়েছে, এবং আজকের এই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে নির্মিত এই বেলুনটির একদিকে লেখা রয়েছে ইত্যাদি এবং অন্যদিকে লেখা রয়েছে ঈদ মোবারক। আমি 1, 2, 3 বলার পর আপনারা খামটি খুলে বেলুনটি বের করে ফুলিয়ে একটু উঁচু করে ধরবেন, তবেই আমরা পেয়ে যাব আমাদের আজকের 5 জন দর্শক। তাহলে আমরা শুরু করছি। 1, 2, 3 বেলুন ফুলান। এই যে 5000 বেলুন আপনারা উপরে তুলে ধরেছেন, এর মধ্যে ইত্যাদি এবং ঈদ মোবারকের পাশাপাশি মাত্র 5টি বেলুনেই 4 তারা খচিত রয়েছে। কারা সেই 5 জন? আমি দেখতে পাচ্ছি গ্যালারির ঠিক নিচে একজন পুরুষ দাঁড়িয়েছেন, ওদিকে একজন মহিলা, ওখানে একজন পুরুষ দেখতে পাচ্ছি, তার সামনে একজন মহিলা,
অনুষ্ঠানে 5 জন দর্শক পেয়ে গেছি। আজকের এই দর্শক পর্বে আমরা পেয়েছি 2 জন মহিলা এবং 3 জন পুরুষ। আসুন আপনারা তাদের জন্য করে দাঁড়িয়ে। এবার আপনাদের জন্য রয়েছে আমাদের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আপনাদের মধ্য থেকে আমরা আবার মাত্র 3 জন দর্শককে নেব এবং 2 জন দর্শককে দর্শকের আসনে চলে যেতে হবে। তবে এখানে রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি পরীক্ষা। আমরা সবাই কম বেশি যাত্রা দেখেছি এবং এখনো দেখছি। আজকে আমরা এই মঞ্চে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কয়েকজন যাত্রা শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি। তারা কয়েকটি জনপ্রিয় যাত্রাপালার ঐতিহাসিক চরিত্র এবং গুরুত্বপূর্ণ চরিত্র এখানে এসে অভিনয় করে দেখাবেন এবং আপনাদের তাদের সংলাপ শুনে বলতে হবে তিনি কোন চরিত্রে অভিনয় করলেন। তাহলে আমি শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি প্রথম চরিত্রকে। আসুন আপনি। দেখবার জন্যই আমার জন্ম, তাই তো রেজা খাঁকে হুকুম দিয়েছি, যুদ্ধে যা হতে হবে বা পালিয়ে যেতে চেষ্টা করবে তাকে পথের মাঝেই জীবন্ত। চমৎকার অভিনয় করেছেন। বলুন তিনি কার চরিত্রে অভিনয় করেছেন? বলুন। পারবেন না? এবার আপনিই বলে দিন আপনি কি চরিত্রে অভিনয় করেছেন? ইব্রাহিম লোধি। ইব্রাহিম লোধি, অর্থাৎ পানিপথ যাত্রাপালার ইব্রাহিম লোধির চরিত্র। আপনারা কেউই বলতে পারলেন না। এবার আমরা আমন্ত্রণ জানাবো দ্বিতীয় চরিত্রকে। আসুন আপনি। যেমন আর আমাদের কোনো ভয় নেই। আমাদের দুর্ভাগ্যের মেঘ মুক্ত আকাশে আমি নতুন সূর্যের আভা দেখতে পাচ্ছি। গাও আনার গাও, তোমার কণ্ঠ বিনার মধুর সুরে খোদার দোয়া বৃষ্টি হয়ে ঝরে পড়ুক আমাদের মাথায়। অনেক ধন্যবাদ। আমি একটু সহজ করে দেই, চরিত্র কিংবা যাত্রাপালার নাম বললেও চলবে। আপনি আনারকলি হবে। আপনি কি করে বললেন এটা আনারকলি? এটা এখানে আনার বলে একটা শব্দ করে গেছে। আন্দাজে বলেছেন? জি জি, আন্দাজে বলে তারপরে সঠিক হয়েছে। অনেক ধন্যবাদ। এবার আমরা আমন্ত্রণ জানাবো তৃতীয় চরিত্রকে। আসুন আপনি। অনেক ধন্যবাদ। আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। এটি আলিয়া চরিত্র। যেহেতু এই চরিত্রটি আপনারা সবাই বলতে পেরেছেন, তাই আমরা কাউকে নিতে পারছি না যদি উত্তরটি সঠিক হয়েছে। আমরা এবার আমন্ত্রণ জানাবো আমাদের চতুর্থ চরিত্রকে। মোগল অত্যাচার সইতে না পারে পাঠান বীর পালিয়ে গেল, কিন্তু কোথায় পালাবে? দোজাকের অন্ধকারে পালিয়ে গেল, তাকে আমি রেহাই দেবো না। তাকে খুঁজে বের করে আমি পিতার কর্তব্য পালন করবো। মোগলে আজম। আমরা 2 জন দর্শককে পেয়ে গেলাম আমাদের এই পর্বের জন্য। আমাদের দরকার হচ্ছে আর একজনকে। এবার আসছেন পঞ্চম চরিত্র। আসুন আপনি। বেলের খা, তুমি খোরাসানি সৈন্যবাহিনী নিয়ে এক্ষুনি গিয়ে সসৈন্যের শত্রু সৈন্যের ওপর ঝাঁপিয়ে পড়ো। রাজা জয় সিংহ, রাজা যশোবন্ত সিংহকে আমার কথা বলো, তারা যেন অবিলম্বে দুশ্মনের গতিপথ রোধ করে দাঁড়ায়। বলুন। আমার মনে হচ্ছে এটি তাজমহল যাত্রাপালা। তাজমহল, উত্তর সঠিক হয়েছে। তাজমহলের সম্রাট শাহজাহানের চরিত্র। আমরা এই 5 জন থেকে 3 জন দর্শক পেয়ে গেছি। এবার বাকি যে 2 জন পারেননি তাদেরকে দর্শকের আসনে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের 2 জনকে অনেক ধন্যবাদ। এবার আমরা শুরু করব তৃতীয় পর্ব এবং এই পর্বে আমরা নির্ধারণ করব আপনাদের মধ্য থেকে কে প্রথম, কে দ্বিতীয় এবং কে তৃতীয়। যাত্রার একটি চরিত্র রয়েছে যে চরিত্রটি আমাদের সবারই কম বেশি জানা এবং সেটি হচ্ছে বিবেকের চরিত্র। আমরা একজন বিবেককে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আজকের এই ঈদের অনুষ্ঠানে ঈদের সময় দর্শক শ্রোতাদের প্রতি বিবেকের বক্তব্য তুলে ধরবেন গানের মাধ্যমে। আপনারা ভালো করে তার গানটি শুনবেন এবং যিনি যত সুন্দরভাবে বেশি শব্দ মনে রেখে গানটি গাইতে পারবেন তিনিই প্রথম, তারপরে দ্বিতীয় এবং তারপরে তৃতীয়। তাহলে আমরা শুরু করছি। দেখা যাক ইত্যাদির বিবেক কি বলেন। হিংসাবিতে ভুলে সবাই আয়না মিল মেলাতে ভেদা ভেদা রাখিস না রে, ভেদা ভেদা রাখিস না রে, গাছতলা পাঁচতলাতে আয়না মিলন মেলাতে।
চমৎকার গাইলেন ইত্যাদির বিবেক, হিংসা বিদ্বেষ ভুলে সবাই আয়না মিলন মেলাতে। এবার আপনাদের পালা, শুরু করুন আপনি। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আগামীর ওই বেলাতে ভেদা ভেদার রাখিস নিয়ার, ভেদা ভেদার রাখিস নিয়ার, গাছতলা পাঁচতলাতে। অনেক ধন্যবাদ আপনাকে। যদিও বিবেকের মতো সুর হয়নি, তারপরও যে এতখানি মনে রেখে বলতে পেরেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আপনার পালা, শুরু করুন আপনি। হিংসা বিদ্যা ভুলে গিয়ে আয়না মিলন মেলাতে। অনেক ধন্যবাদ। কিন্তু আপনি যেভাবে চিৎকার করে বিদ্যা ভুলে যেতে বললেন, তাতে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। বললো কি আর শুনলেন কি? আসলে ওটা হবে বিদ্বেষ, বিদ্যা নয়। এবারে সর্বশেষ আপনার পালা। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আয়না মিলন মেলাতে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আয়না মিলন মেলাতে। অনেক ধন্যবাদ আপনাকে। কম গাইলেও আপনি চমৎকার গিয়েছেন। আজ এই উৎসবমুখর দিনে কাউকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বানিয়ে কারো মনে কষ্ট দিতে চাই না। চমৎকার আপনারা গিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের জন্য রয়েছে কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে আমাদের কাছে সব সময়কার জন্য মহামূল্যবান পুরস্কার বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী। এছাড়াও আজকের পুরস্কারে কিছুটা ব্যতিক্রম রয়েছে। আমরা দেশের বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীকে দিয়ে কয়েকটি ছবি আঁকিয়েছি এই অনুষ্ঠানের জন্য, সেগুলো আপনাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হবে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ এই যাত্রা শিল্পীদেরকে, যারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে এসে যাত্রা অভিনয় দেখিয়ে আমাদের এই পর্বটিকে সমৃদ্ধ করেছেন। ধন্যবাদ যন্ত্রশিল্পীদেরকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। বিরতির আগে আপনারা দেখলেন ঈদের কেনাকাটা নিয়ে নানান সমস্যা। এই কেনাকাটার পর শুরু হয় বাড়ি যাবার পালা, সেখানেও কিন্তু নানান ঝামেলা। আর এই সুযোগে দেশি কায়দায় বেশি যাত্রী বোঝাই করার উপায় বের করেছেন এক বাস কোম্পানি, যাদের স্লোগান হলো আপনি চড়বেন কিন্তু পড়বেন না, ঝুলবেন কিন্তু খুলবেন না। এই যে লোন আপনার টিকিট, আর এই যে রশিদ, এটা ফ্রি। আরে ভাই রশিদ দিলেন কে দেখা? আমি রশিদ দিয়ে কি করব? আরে রশিদ দিছি নিরাপত্তার লাগা, নিজের বাইন্দা যাবেন। আরে আমি তো সিটে যাবো, আর বন্ধনের কি দরকার আছে? আরে সিট পাইলেন কই? বাস স্ট্যান্ডে কোনো বাসের কি ওরা জায়গা খালি আছে? আপনার টিকিট তো দিলাম সাদে আর বাম্পারে যাওয়ার লাগে। সিট না থাকলে টিকিট বেচলেন কেন? এই জন্য মানুষের উপকার করতে নাই। আরে মিয়া অন্যখানে গেলে তো টিকিট না দিয়ে সাদে আর বাম্পারে যাওয়ার ভাড়া লয়। আমরা তো আপনার টিকিটও দিলাম, লগে ফ্রি রশিও দিলাম, যাতে বাম্পারে বা সাদের রডের সাথে আপনি নিজের বাইন্দা যাইতে পারেন। রাস্তাঘাটের যে অবস্থা, তাতে খাদে খুদে পড়লে বা হার্ট ব্রেক করলে তাহলে তো আপনি সিটটাই পড়বেন। কিন্তু আমাদের এই সিস্টেমে আপনি চড়বেন কিন্তু পড়বেন না, আপনি ঝুলবেন কিন্তু খুলবেন না। যান জলদি যান, পরে গেলে সাদাও জায়গা পাবেন না। এই লাগলে এটা লন, ঈদ বোনাস। আমার দরকার নাই, আমি ভাবতাছি এই দড়ি দিয়ে আপনার এই বাইন্দা জায়গা মতন লয়ে যাবো, সেখানে আপনি ঢুকবেন কিন্তু বাইর হবেন না। টিকিটের সঙ্গে রশি ধরিয়ে দেবার বেরসিক কাজ দেখে স্বভাবতই উত্তেজিত হয়েছেন এই যাত্রী। এবার আমরা আরেকজন যাত্রীকে দেখব, তিনিও কিন্তু ঈদ উপলক্ষে বাড়িতেই যাচ্ছেন। আসেন ভাই আসেন, আমাকে বাস না মনে হবে নিজের বাড়িতে বইয়া যাইতাছেন। আসেন ভাই আসেন। সারা শরীরে ব্যথা। আসেন ভাই, আমার গাড়িতে আসেন ভাই, আমার গাড়িতে। গায়ে হাত দেন না, গায়ে হাত দেন না, হাসপাতালে থলাইছি, ঈদে বাড়ি যাইতেছি, ঈদ না হলে শরীরে খুব বাইরে হয়। আমার গাড়ি খুব ভালো ভাই, দরকার 2 সিট দিমু। ভাই ভাই আসেন। কই যাও? তুমি যে বলে 2 সিট দিবা, কখন দেখি 1 সিটও নাই। আচ্ছা আপনি এখানে বসেন, আমি পোলাটা কোলে লয়ে যাবো। আপনি অসুস্থ মানুষ। ধন্যবাদ। চালু চালু। ভাই হাই হাই লইছে আপনি কেমন অ্যাক্সিডেন্ট করছস বাবা? কেমন অ্যাক্সিডেন্ট করছস? বসেন 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 এখানে। আপনি আমার আগে ছাড়াইবেন না, আপনার একটা কিছু হইলে আমার কি হইতো? ভাইজান আপনার এই অবস্থা কেমন করে হইছে? কি হইছে? কথা কোন না কেন? আরে কথা কওয়ার তো সুযোগই দিল না, আমার কিচ্ছু হয় না। হ্যাঁ, ঢাকা শহরের বাস স্ট্যান্ডে লোকজনের ভিড় আর হেল্পার গো টানাটানির হাতেতে বাসনের লেগে কয় টাকার ব্যান্ডেজ কিনে জড়াইলিস। দেখছো কি কাণ্ড! এছাড়া উপায় নাই, ঢাকা শহরের বাস স্ট্যান্ডে তো যাও নাই, হেল্পার গো টানাটানির চেহারাও দেহ নাই, তার উপর আবার ঈদ। বারে
তাই বলে আপনি এমন করবেন? আরে শোনো, আমি তো সিঙ্গেল। তুমি যদি আমার লগে থাকতা তাহলে ওই হেল্পার গো টানাটানির লগে দেখা যাইতো তুমি এক গাড়িতে আর আমি এক গাড়িতে আছি। মাল সামানার কথা তো বাদই দিলাম, আমাকে ওই বিচ্ছেদ হয়ে যাইতো। আব্বা ভালো আছেন? না, আজকের এই উৎসব মুখর দিনে আমরা কোনো বিচ্ছেদের কথা ভাববো না, তার চাইতে বরং চলুন আমরা একটি গান শুনি, একটি দ্বৈত সঙ্গীত। তবে এই দ্বৈত সঙ্গীতটি যারা পরিবেশন করেছেন তারা কেউই কিন্তু সঙ্গীত শিল্পী নন, তারা দুই ভুবনের দুই নন্দিত মুখ। একজন হচ্ছেন চলচ্চিত্র নায়িকা মৌসুমী, আর একজন হচ্ছেন মডেল তারকা নোভেল। তাদের আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসছেন চিত্রনায়িকা মৌসুমী, এবার আসছেন মডেল তারকা নোভেল। মৌসুমী, আমরা পর্দায় দেখেছি যে আপনি সংলাপ বলতে বলতে হঠাৎ করে নায়িকা থেকে গায়িকা হয়ে যান, কিন্তু আজকে তো আপনি গান গাইলেন, তো কেমন অনুভূতি আপনার? এরকম একটা অনুষ্ঠানে গান গাইবো, দর্শক দেখবে, ফিলিংস তো অন্যরকম হবেই। ভয়, মজা, আনন্দ সবকিছু। আচ্ছা আচ্ছা, দর্শকের ভালো লাগবে কিনা সেটাই হচ্ছে মূল কথা। চমৎকার জবাব দিয়েছেন আপনি। নোভেল, আপনাকেও একই ধরনের প্রশ্ন করব। আমরা সবসময় দেখেছি যে আপনি অন্যের পণ্যের বিজ্ঞাপনে অন্যের কণ্ঠের গানে ঠোঁট মিলিয়ে থাকেন, তো আজকে তো আপনি সকণ্ঠে গান গাইলেন, আমার মনে হয় এবারই বোধহয় আপনি প্রথম গান গাইলেন। হ্যাঁ, তো এতে আপনার অনুভূতি কেমন? আসলে সবসময় জিঙ্গেলে যেটা করি আমরা অ্যাড করার সময় লিপসিং করি, ঠোঁট মিলাই। হ্যাঁ, কিন্তু আজকে নিজের বিজ্ঞাপনে নিজের গাওয়া, অ্যাবসলিউটলি মানে এবার যে গান গাওয়াটা সেটা অনেকটা নিজের বিজ্ঞাপন হবে আপনার, ধরে নিতে পারেন, মানে দর্শক যদি নেয়। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। এবারে লিটন অধিকারী রিন্টুর কথা ও আলী আকবর রূপুর সুরে চলুন এই দুজন তারকার গান শোনা যাক। ইতিহাসের রাজা রানী পারবো না হতে জানি, ইতিহাসের রাজা রানী পারবো না হতে জানি, শুধু কি মনে করে প্রেমের রাজ্য গড়ি, তুমি হও রাজা আর তুমি রানী, ইতিহাসের রাজা রানী পারবো না হতে জানি। বিরহের সুর কেউ গাইব না, যুদ্ধ বিবাদ মোরা চাইব না, বিরহের সুর কেউ গাইব না, যুদ্ধ বিবাদ মোরা চাইব না, প্রেমিক যারা শুধু তারাই প্রজা, প্রেমহীন কাউকে রাখবো না, সব নিন্দুকে করে বাঁকা চোখে চেয়ে করলে করুক না কানাকানি, ইতিহাসের রাজা রানী পারবো না হতে জানি। জীবনের মাঝে এলে যন্ত্রণা, খুঁজে বাঁধজন মেলে সান্ত্বনা, জীবনের মাঝে এলে যন্ত্রণা, খুঁজে বাঁধজন মেলে সান্ত্বনা, মনের মহলে থাকে তোমারই দখল, তুমি শুধু স্বপ্ন কল্পনা, সারা পৃথিবীর বুক জুড়ে প্রতিটি ঘরে ঘরে হয় যদি হোক না জানা জানি,
এসো দুটি মনে করে প্রেমের রাজ্য গড়ি তুমি হও রাজা আর তুমি রানী ইতিহাসে রাজা রানী পারবো না হতে জানি আমরা অনেক কিছু দেখি কিন্তু লক্ষ্য করি না, অনেক কিছু শুনি কিন্তু কানে তুলি না, কারণ বহু কিছুই আমাদের গায়ে শুয়ে গেছে, কিন্তু অনেকেরই তা সয় না। যেমন বিদেশ থেকে আসা এই ভদ্রলোক যাকে আনতে গেছেন তার ভাগ্নে। 14 ঘন্টা জার্নি করে আইছি। ছাড়েন না ভাই, এমন শুরু করছেন আরে ডলার আছে পাউন্ড স্যার, একই রকম সাউন্ড ফকিরে চাই পাউন্ড। ভাগনাটা যে কই গেল? এই এই তাড়াতাড়ি হলো, আরে মানুষটা নিঃশ্বাস নিতে দেন, আমার লেভেল নাকি কমান আইবো তোর বাড়িটা তোর উফরে উফরে মনে করছিলাম এই কয় বছরে মানুষের স্বভাব চরিত্র কিছুটা পাল্টাইছে না, যেই লাও এই কত। পৃথিবীর কোনো এয়ারপোর্টে আমি এইরকম চিত্র দেখি নাই। এর জন্যই তো মামা আমরা এরকম বিচিত্র। তাই বইলা মাল লয়ে টানাটানি শুকুর কর মামু, মালের উপরে দেখেছি জানডা আছে, এখানে জানমাল তুমডা লয়ে টানাটানি। ওই কসকিরে হাট ডর আয়ো না, কয়দিন থাকো টের পাইবা। আমাকে অবশ্য এগুলি না দেখলে হলার ভালো লাগে না। উপরে এই গাড়িটা কি খালে পড়লো? না গর্তে। আচ্ছা মামা, এই গর্তরে খাল কইলা ব্যাপারটা কি? বিদেশে কি কোনো গর্ত টর্ত নাই রাস্তায়? গর্ত তো দূরের কথা, বিদেশের রাস্তায় চলন্ত গাড়িতে বইসা তুই চিঠিও লিখতে পারবি। তাহলে তো মজাই রে, গাড়িতে চড়ে যদি একটু গর্তেই না পড়লাম, শরীরে যদি একটু শীতকাট না হইলো, তাহলে গাড়িতে চড়ে মজা নাকি? এই তোকে স্বভাবই তো নষ্ট হয়ে গেছে গা। অভাব এই স্বভাব ঠিক থাকে কেমনি? রে গাড়িটা এখানে থামলো কেন? সামনে সিগন্যাল পড়ছে, তুমি দেখো না? সিগন্যাল করে এ তো সবুজ বাতি, গাড়ি তো চলানোর কথা। এখানে লাল সবুজের খেলা চলে না, এখানে বাতিটা কোনো সাবজেক্ট না, সাবজেক্ট হলো ট্রাফিক পুলিশ ভাই। ওই যে দেখো মাঝখানে কেমন দুই হাত মেললা টাইটানিকের নায়কের মতো খারাপ হয়েছে। যদি গাড়ি যাইতে হয় তারে পিসা যাইতে। রাস্তা বাদ দাও, বাড়ি ঘরে আসো। বিদেশে বাড়ি ঘরগুলি কেমন সুন্দর সাজানো গোছানো, তাই প্রত্যেকের গাড়ি আছে। তাহলে তো হেভি ঘুষ খায়, রেট বেশি, নাইলে তো বড় লোক কেমনি হয়। কাম কইরা তখন মতো তো কথা কয় না, খালি কাম করলে চলবো, কথা কইতে হইব না। আমগো দেশে কত সুন্দর, কত নেতা, কত কথা। এইটা আমি তোরে দিয়ে বুঝতাছি। এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আমি কয়টা কথা কইছি আর তুই কয়টা কথা কইছস। প্র্যাকটিস করতাছি। যে অবস্থা তাতে এই নতুন শতাব্দীতে প্রতি ঘরে ঘরে একজন করে নেতা হবে। অভিজ্ঞতা না থাকলে জয়না যাবো না। ঝড়টা এখনো বাকি আছে। শোন, ঘরে ঘরে নেতা হইলে শ্রোতা তো পাবি না, তার চাইতে একটা আয়না কি না সামনে দাঁড়াইয়া যত খুশি বক্তৃতা দিস, তাতে অন্তত একজন শ্রোতাও আয়নায় দেখবি। সঙ্গও লাগবে না, মাইকও লাগবে না, অন্যের ডিস্টার্ব করা হবে না। বিদেশে অন্যের ডিস্টার্ব করার কি কয় জানোস? পাবলিক নুইসেন্স। বেটা ননসেন্স। ওকে, এ ধরনের পাবলিক নুইসেন্স আমরা অহরহই দেখছি। এদের মধ্যে কে যে ননসেন্স আর কে যে অনসেন্স তা হয়তো খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু চলার পথে এমন অনেক ঘটনা ঘটে যখন নিজের সেন্স রাখাই কঠিন হয়ে দাঁড়ায়। কি হলো ভাই, স্কুটার থামাই রাখেন? স্যার প্লাগে ময়লা জমছে। এক ঝামেলা, রিক্সা উঠলে সেন্ট পড়ে যায় আর স্কুটারে উঠলে প্লাগে ময়লা জমে। জলদি করো ভাই, ধরো। আপনাদের তো চিনলাম না। একটা কথা কবি না, কি কাছে বাইর করো? সব তো বাইর করাই আছে, আর কি বাইর করবো? যা আছে সব নিয়ে যান, খালি আমার গায়ে হাত দিয়েন না। টাকা পয়সা কত আছে? টাকা পয়সা থাকে কেমনে? ঈদের বাজার করে ফিরলাম, গাড়ি ভাড়া আছে মাত্র 100 টাকার মতো। চেক করে দেখি। মোবাইল ফোন, হ্যাঁ সাইজটা তো ভালোই। জলদি করে, মানুষ তো আয় পড়বো। এইবার বুঝছি এই সিভার মধ্যে এসে তোমার ফ্লাকে ময়লা জমছে কেন। চুপ থাক, আমরা গেলাম, একটা শব্দ করবি না। ভাই ভাই ভাই, সবকিছু তো নিয়ে গেলেন, এইবার একটা আমার উপকার করেন। উপকার? আমার বউরে এই মোবাইল থেকে একটা ফোন করে বলেন যে সব মালামাল আপনারা চিন্তাই করে নিয়ে গেছেন, নাইলে আমি করলে তো বিশ্বাস করবো না, মনে করবো আমি মিছা কথা কইতেছি। প্লিজ ভাই, এই উপকারটা করেন। করতেছি। এবার একটি মিউজিক্যাল ফ্যাশন শো, তবে এখানে মঞ্চ নেই, রোমাঞ্চ নেই, অঢেল আলো নেই, মডেল তারকাও নেই। ইত্যাদির ক্যামেরায় ঈদের বাজার থেকে ধারণ করা কিছু বাস্তব দৃশ্য দিয়ে তৈরি করা হয়েছে এই ফ্যাশন শো, যার নাম দেওয়া যেতে পারে বাজার থেকে নেয়া।
ঈদের বাজার থেকে চলুন এবার ঈদের দিনের একটি বাড়িতে। ঈদের দিন বাড়িতে মেহমান এলে সবাই খুশি হন, এই বাড়ির লোকজনও কিন্তু খুশি হয়েছেন। তারপর ভাই সাহেব আপনি এসেছেন, খুব খুশি হয়েছি। তা এবার বলুন কি খাবেন, ঝাল না মিষ্টি? না কিছু খাবো না। ঈদের দিন খালি মুখে যেতে নেই ভাই সাহেব। আর কত খাবো, আজকের দিনে যে বাড়িতেই গেছি কিছু না কিছু একটু মুখে দিতেই হয়েছে। তাহলে আমাদের এখানে বাদ যাবে কেন? ঠিক আছে, একটু মিষ্টি হলেই চলবে। সুফিয়া, এদিকে আসো তো। শোনো, আমাদের জন্য একটু সেমাই বানিয়ে দাও। এই একটু দাঁড়াও, কিছু মনে না করলে আমি কি ওর সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, তুমি একটু এদিকে এসো। এসো না। শোনো, আমাকে এই বাটিতে সেমাই দেবে, হালুয়া আর পায়েস হলে দেবে এই পিরিচে, আর এই গ্লাসে আমাকে পানি দেবে, আর চাটা দিও এই কাপে। আর শোনো, অন্যের চামচ ব্যবহার করবে না, এই নাও এই চামচ ব্যবহার করবে, ঠিক আছে? আচ্ছা, আপনি কি সব জায়গায় সব বহন করে নিয়ে যান? জি। কেউ যদি আপনাকে ভাত বা পোলাও খেতে দেয়? সে ব্যবস্থা আছে। এই যে দেখুন, আসলে আমি অন্যের ব্যবহার করা জিনিস ব্যবহার করি না। বাহ, আপনি তো খুব সচেতন। তা এই গ্লাসে যে পানি নিয়ে আসবে, সেটা ট্যাপের পানি না ফোটানো পানি, তা বুঝবেন কি করে? এর মধ্যে যদি জীবাণু থাকে? জীবাণুটা আসলে আমার চিন্তার বিষয় নয়, আমি শুধু অন্যের মুখে। বুঝেছি বুঝেছি, জীবাণুটা আপনার চিন্তার বিষয় না হতে পারে, কিন্তু আমাদের চিন্তার বিষয়। সুফিয়া, ওগুলো ওনাকে দিয়ে দে। জি জি। বাইরে থেকে বই নিয়ে আসা আপনার এসব কাপ পিরিচে জীবাণু থাকতে পারে, সুতরাং রান্নাঘরে এগুলো আমি ঢোকাতে দেবো না, বুঝতে পেরেছেন? দোকানে দেখুন, আপনি বোধহয় রেগে যাচ্ছেন, আসলে এটা আমার এক ধরনের সূচি ভাই। আর এটা আমার স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা। হ্যাঁ, আমরা ভালো থাকতে চাই। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে চারপাশে সবকিছুই মনোরম হয়ে ওঠে। আর তাই আপনাদের মনোরঞ্জনের জন্য আমাদের রয়েছে এবার একটি মনোরম আয়োজন। আর এই আয়োজনের জন্য আমাদের প্রয়োজন এই ৫,০০০ দর্শকের মধ্য থেকে মাত্র ৫ জন দর্শক। এই ৫ জন দর্শক নির্বাচিত হয়ে গেলেই আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের জন্য আমরা বিভিন্ন অঙ্গনের ৫ জন তারকা শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি। নির্বাচিত ৫ জন দর্শক ও এই ৫ জন তারকা শিল্পীকে নিয়েই সাজানো হবে আমাদের দ্বিতীয় পর্ব। এবারে জানিয়ে দিচ্ছি কিভাবে এই দর্শক নির্বাচন করা হবে। আপনারা যখন এই অনুষ্ঠান স্থলে ঢুকেছেন, তখন এই ৫,০০০ দর্শককে আমরা একটি করে বল দিয়েছি এবং ছোট্ট একটি করে খাম দিয়েছি। সেই খামে ছোট্ট একটি চিরকুট ছিল, সেই চিরকুটে কিছু কথা লেখা রয়েছে। আমি ১, ২, ৩ বললে আপনারা সেই খামটি খুলবেন এবং চিরকুটটি পড়বেন এবং চিরকুটটিতে যা বলা আছে সেটি অনুগ্রহ করে করবেন। তাহলে আমরা পেয়ে যাব সেই ৫ জন ভাগ্যবান দর্শককে। শুরু করুন। ১, ২, ৩, খাম খুলুন, চিঠি পড়ুন। এবারে যা লেখা আছে তাই করুন। দৃশ্য, হাজার হাজার বল চলে আসছে মঞ্চের দিকে। যদি এগুলো ক্রিকেট বল হতো তাহলে হয়তো এখানকার দৃশ্যটি অন্যরকম হয়ে যেত। ভাগ্য ভালো যে এগুলো প্লাস্টিকের বল। আপনারা সবাই বল ছুঁড়েছেন, কিন্তু আমরা জানি এখানে ৫ জন দর্শক বল ছোড়েননি, কারণ আপনাদের চিরকুটে লেখা ছিল যে আপনার হাতের বলটি সজোরে ছুঁড়ে মারুন। আর ৫ জনের চিরকুটে লেখা ছিল অনুগ্রহ করে আপনার বলটি ছুঁড়বেন না, হাতে ধরে রাখুন। কারা সেই ৫ জন? দাঁড়িয়ে যান। এখানে একজন দেখা যাচ্ছে হাত উঁচু করে দাঁড়িয়েছেন, ওখানে গ্যালারিতে একজন, এদিকে বাইরের গ্যালারিতে একজন মহিলা, সামনে একজন পুরুষ, ওদিকে একজন মহিলা দাঁড়িয়েছেন। তাদের জন্য সজোরে করতালি। দ্বিতীয় পর্বে এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের বিভিন্ন অঙ্গনের ৫ জন তারকাকে। শুরুতেই রয়েছেন চিত্রনায়িকা দিতি, যিনি একাধারে একজন নায়িকা, গায়িকা, ইদানিং উপস্থাপিকাও। এরপর রয়েছেন কুমার বিশ্বজিৎ, গানের মানের ব্যাপারে যিনি সবসময় সচেতন। রয়েছেন মিষ্টি গানের মিষ্টি কণ্ঠ সামিনা চৌধুরী। এরপর জাহিদ হাসান, সব চরিত্রে অভিনয়ের জন্যই যিনি দর্শকদের পছন্দের শিল্পী। সবশেষে শমী কায়সার, যিনি সত্যিকার অর্থেই একজন ভালো অভিনেত্রী। বল ছোড়ার প্রতিযোগিতা দিয়ে আমরা ৫ জন দর্শককে পেয়েছি। আসুন আপনারা। আমাদের এই পর্বের তারকারা জানেন না তারা কি করবেন, এবং এই দর্শকরাও জানেন না তারা কি করবেন। আমরা সবসময় জানি যে তারকাদের অনেক কিছুই দর্শকরা অনুকরণ করে থাকে, যদি সেটা অনুকরণীয় হয়। কিন্তু আজকে আমরা এর বিপরীত কাজটি করাবো, অর্থাৎ এই দর্শকরা যা করবেন এই তারকাদের তাই অনুকরণ করে দেখাতে হবে। তবে দর্শকদের একটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু আমন্ত্রিত তারকারা অভিনয় ও সঙ্গীতের সঙ্গে জড়িত, তাই আপনারা যা করবেন তা অবশ্যই অভিনয় এবং সঙ্গীত সম্পর্কিত হতে হবে। তাহলে আমরা শুরু করছি। আপনার নাম? আমি সৌরভ। আপনি সৌরভ।
সুন্দর সৌরভ ছড়িয়ে দেবেন আজকের এই অনুষ্ঠানে আপনার অভিনয়ের নৈপুণ্যে। এবং দ্বিতীয় আপনাকে যেটা করতে হবে, সৌরভ সাহেব যা করলেন আপনাকে কিন্তু তাই অনুকরণ করে দেখাতে হবে। সুতরাং সৌরভ দিতি নেই কোনো ভীতি, চলে আসুন সামনে। এই পর্বে সহযোগিতা করার জন্য আমরা দুজন যন্ত্রশিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি। একজন হচ্ছেন বিশিষ্ট ড্রামার লিটন ডি কস্টা, আরেকজন হচ্ছেন কিবোর্ড প্লেয়ার সোহেল আজিজ। শুরু করুন আপনি। কত পয়সা কত ভাবে খরচ হইয়া যায়, এই মিসকিনদের দিবেন কিছু দিলে যদি পায়। আমার আল্লাহ নবীর নাম, আমার আল্লাহ নবীর নাম। তো হঠাৎ আপনি আজকে এই উৎসব মুখর দিনে একটা ভিক্ষের গান মনে হলো আপনার গেয়েছেন, কেন হঠাৎ এই গানটি কেন? আমি দিদি আপাকে 2টা ছবিতে ভিক্ষা অভিনয় করতে দেখেছি। ও আচ্ছা, তাই নাকি? আপনি কি ভিক্ষের কোনো অভিনয় করেছেন কোনো ছবিতে? দুটি ছবিতে ভিক্ষার অভিনয় করেছি। তাহলে তো কোনো সমস্যাই নেই। এবারে সৌরভ সাহেব যা করলেন দ্বিতীয় আমাদের তাই করে দেখাবেন। উনি ঠিক এইভাবে দাঁড়িয়েছিলেন। আচ্ছা এইভাবে, আচ্ছা দ্বিতীয় ওনার অঙ্গভঙ্গিও নকল করছে। কত পয়সা কত ভাবে খরচ হইয়া যায়, কত পয়সা কত ভাবে খরচ হইয়া যায়, এই মিসকিনদের দিবেন কিছু যদি দিলে যায়। আমার আল্লাহ নবীর নাম, আমার আল্লাহ নবীর নাম। অনেক ধন্যবাদ, চমৎকার অনুকরণ করেছেন দিদি। এবারে দ্বিতীয় তারকার পালা, অর্থাৎ কুমার বিশ্বজিৎ। কুমার বিশ্বজিৎ অনুকরণ করবেন আপনাকে। আপনার নাম? জুই। জুই, আপনি একটি গান গাইলে ভালো, এবং সে গানটি সবার জানা কোনো পুরনো গান হলে ভালো হয়। শুরু করুন জুই। মালকা বানুর দেশে রে, বিয়ার বাইতো আহা বাজে রে, মালকার বিয়া হইব, মালকার বিয়া হইব মনু মিয়ার সাথে রে। চমৎকার গেয়েছেন জুই। এবার কুমার বিশ্বজিতের পালা। আরে মালকা বানুর দেশে রে, বিয়ার বাদ্য মাঝে রে, মালিকার বিয়া হইব ক্যাকো 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 ক্যাকো, মালিকার বিয়া হইব, মালিকার বিয়া হইব মনু মিয়ার দেশে রে, মালকা বানুর দেশে রে, বিয়ার বাদ্য মাঝে রে। চমৎকার গেয়েছেন কুমার বিশ্বজিৎ। এবারে আমরা যাব সামিনা চৌধুরীর কাছে, এবং সামিনা চৌধুরী আপনি যা করবেন তাই আমাদেরকে অনুকরণ করে দেখাবেন। আপনার নাম? এস এম আখতারুজ্জামান সাহেব, আসুন আপনি এখানে। তবে আপনিও কিন্তু গান শোনালে ভালো, যেহেতু সামিনা চৌধুরী একজন সঙ্গীত শিল্পী। শুরু করুন আপনি। ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরি ঘোরে, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে কত কাজের মাঝে, আমি ডেকে ডেকে সারা দাও সারা দাও সারা, ও সাত ভাই চম্পা জাগরে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার গেয়েছেন। আমরা শুনবো এবার সামিনা চৌধুরীর গান। শুরু করুন। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম ডাকে না ঘুমেরি ঘোরে, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে, তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা, সাত ভাই চম্পা জাগরে। এবারে জাহিদ হাসান অনুকরণ করবেন আপনাকে। আপনার নামটা? আসুন, আপনাকে অভিনয় করতে হবে এবং জাহিদ হাসান আপনাকে অনুকরণ করবে। ঠিক আছে? আসলে আমি কখনো অভিনয় করিনি, সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। ঠিক বুঝতে পারছি না কি করব, কিসের অভিনয় করব, প্রেমের না অন্য কিছু? আপনি প্রেমের অভিনয় করতে পারেন নিঃসংকোচে। এক প্রেমিক তার প্রেমিকাকে প্রশংসা করছে। জানো ইরা, তোমাকে দেখলে না আমার কখনো মনে হয় কবিতা, কখনো গান, আর কখনো মেঘলা আকাশ। তো স্বাভাবিক, প্রেমিকা তখন একটু লজ্জা পাচ্ছে, তো প্রেমিকা বলছে, যা দুষ্ট কোথাকার, আমি আর পারবো না। এবার জাহিদ হাসান আপনার পালা, শুরু করুন। আমি কিসের অভিনয় করব? কিসের অভিনয় করব? প্রেমের করব। প্রেমের করুন, আপনি প্রেমের অভিনয় করুন। জানুইরা, তোমাকে দেখলে কখনো আমার মনে হয় গান, কখনো মনে হয় কবিতা, কখনো মেঘলা আকাশ। আর পারবো না। এবারে সর্বশেষ তারকা অর্থাৎ শমী কায়সার, আর তিনি অনুকরণ করবেন আপনাকে। আপনার নাম?
ইফতেখার। ইফতেখার সাহেব আপনি আসুন। আপনার বাড়ি কোথায়? সিলেট বাড়ি। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে সিলেটি ভাষায় আপনি যা বলতে চাইছেন সেটা বলুন, তাহলে আপনি বলতে পারবেন তো? ইয়েস, তাহলে তো কোনো সমস্যাই নেই, শুরু করুন আপনি। স্বামী স্ত্রীকে বলছে, কি বলছে? কিতা কইলে তুমি আমারে, আমি কোনো কাম করি না, আমি সারাদিন যেটা করি তুমি তা করতে পারবাই? তোমার ঘরত 2টা খামর বেটি আছে, তুমি সারাদিন হুতিয়া বইয়া সময় কাটাও। স্ত্রী স্বামীকে বলছে, অনেক ধন্যবাদ আপনাকে। শমিকা, আচ্ছা শুরু করুন আপনি। স্বামী স্ত্রীকে বলছে, তুমি হিতা কইলাই আমি কোনো কাম করি না, বাড়িতে 2টা খামের বুয়া, তুমি সারাদিন হুতি বই কাটাও। তখন স্ত্রী বলল, ধন্যবাদ শমিকা স্যার, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং আজকের এই পর্বের জন্য আপনারা যারা দর্শক মনোনীত হয়েছিলেন, আপনাদের জন্য রয়েছে কেয়া কসমেটিক্সের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার, এবং আপনাদের সেই পুরস্কারগুলো তুলে দেবে আপনাদেরই প্রিয় তারকারা আপনাদের হাতে। এদেশে বিনোদনের একটি বিশাল মাধ্যম হচ্ছে ফিল্ম, তবে অনেকে এই ফিল্ম শব্দটিকে উচ্চারণ করেন ফিল্ম। আমরা একজন ফিল্ম ডিরেক্টরের সাক্ষাৎকার নিতে চেয়েছিলাম, তবে আমাদের উপস্থাপক ভুল করে ফিল্ম ডিরেক্টর না এনে তিনি এনেছেন একজন ফিল্ম ডাইরেক্টর এবং তার ফিল্ম। খবরদার প্রোডাকশনস নিবেদিত মার মার কাট কাট চিত্র পরিবেশিত মাইল 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 মাইল। আমরা এখন কথা বলবো এই মায়ের ছবির পরিচালক জনাব খন্দকার তোরাজউদ্দিন আখন্দ ওরফে তারা মিয়ার সাথে, যিনি এপার ওপার 2 বাংলায় তারা হিসেবে পরিচিত। আচ্ছা তারা ভাই, আপনার ছবির নাম মায়ের হইল কেন? দেখেন, আজকাল অনেক ছবি আছে যার সঙ্গে নামের কোনো মিল নাই। আমি একটা ছবি দেখছিলাম, ছবিটার নাম হলো গিয়া ধরছি তোরে, সাংঘাতিক চলছে, সুপারহিট, পাবলিক যা খাওয়া খাইছে না। তা আমি ভাবলাম ধরার পরে তো আসে মাই, সেই জন্য আমার ছবির নাম রাখলাম মাই। আমার ভালোবাসার তো কোনো খাপ ছিল না, তাহলে কেন এমন হলো? কেন? আচ্ছা তারা ভাই, এই যে আমরা মায়ের ছবির একটা দৃশ্য দেখলাম, আমার প্রশ্ন হলো নায়িকা দুঃখ পালি বিছানায় কোল বালিশের উপরে ঝাঁপাইয়া পড়বে কেন? আপনার অধিকাংশ সিনেমায় কিন্তু এই দৃশ্যটা আছে। আরে মিয়া, নায়িকা বিছানার উপরে ঝাঁপাইয়া পড়বো না তো কি পাকার উপরে ঝাঁপাইয়া পড়বো নাকি? হাজার হলো সে তো একটা নায়িকা, তাহলে তো আমি যেখানে সেখানে বানাইতে পারি না। হ্যাঁ, সে পাকার উপরে পড়ে নাক মুখ ভাঙো কেন? ওকে ছেড়ে দে শয়তান! আমরা দেখলাম নায়িকা জঙ্গলের কাছে গুন্ডা দ্বারা আক্রান্ত, আর নায়ক তখন বাড়িতে ঘুমাইতেছে। আমার প্রশ্ন হইল, ওই জঙ্গলে নায়িকার বাঁচাও বাঁচাও চিৎকার নায়কের কানেই বা গেল কেমনে, আর নায়ক কিবা অত তাড়াতাড়ি ওই জঙ্গলে পৌঁছাইলো কেমনে? আপনি দেখে এটা বেকুব, ছবি টবি দেখেন কম নাকি? হ্যাঁ মানে, আরে মাঝখানে একটা শট দেখেন নাই, প্লেনের শট? জি, ওইটা হইলো গিয়ে সাবজেক্ট, দি বিষয়। কি বিষয়? সিম্বলিক শট। আরে ওই শট দেখেই আপনাকে বুঝে নিতে হবে যে নায়ক প্লেনের গতিতে জায়গা মতো এসে পৌঁছে গেল। তা নাহলে বুঝলাম, কিন্তু আমার কথা হইলো যে নায়ক ওই শরীর নিয়ে 10-12 জন গুন্ডার সাথে একলা জিতলো কেমনে? সে জিতবে না তো জিতবেন আপনি? আরে সে হইলো কে নায়ক, পাবলিক নায়করে সবকিছুর মধ্যে ফার্স্ট দেখতে চায়। ওই রাশেদ চৌধুরীর লোক আজ আমাকে 10টা গুলি করেছে। আমি ইদ্রিসকে ভুল বুঝেছিলাম। বাবা ইদ্রিস, এদিকে আসো বাবা, এদিকে আসো, বসো, আমাকে মাফ করে দিও। তোমার হাতে আমার একমাত্র মেয়ে ময়ূরকে তুলে দিলাম, তুমি ওকে দেখো। আমরা জানি বুকের মধ্যে জায়গা মতন একটা গুলি লাগলে মানুষ সাথে সাথে মারা যায়, কিন্তু আপনার সিনেমায় নায়িকার বাবা 10টা গুলি খাইয়া পুরা ডায়লগ শেষ কইরা নায়িকার বিয়া দিয়া সময় মতন মারা গেল। এটা একটু কিরকম হইল না? আরে নায়িকার বাবারে যদি আগেই মাইরা ফেলাই তো গল্প আগেবো কেমনে? গল্পের গিট্টু খুলতে হইব না? তাছাড়া নায়ক নায়িকার মিল দেখাইতে হইব। আসলে কি জানেন, লাস্ট সিনে গ্রুপ ছবি মাস্ট,
সিকোয়েন্সের মাঝখানে দেখলাম কৃষক খেতে পটল তুলতেছে, মানেটা কি? আগেই কইছি আপনি সিম্বলিক শর্ট বোঝেন না। আরে মিয়া, পটল তোলা মানে কি? মৃত্যু মৃত্যু। নায়িকার বাবা মারা যাবে, তাই কৃষক খেতে পটল তুলতেছে। যাও গা, আপনি যেভাবে পয়েন্টে পয়েন্টে ভুল ধরতেছেন, এইরকম ভাবে ভুল ধরলে আর্ট কালচার লাইনে মেলা ভুল ধরতে পারবে। হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি সব পরিচালকই সমান নন। যাই হোক, এবারে দলীয় সঙ্গীত। আর এই গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রূপু। আর এই গানটিতে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত শিল্পীবৃন্দ। আনন্দ ঘরে ঘরে, কি আনন্দ ঘরে ঘরে, গ্রামে গঞ্জে আর শহরে, গ্রামে গঞ্জে আর শহরে, কি আনন্দ ঘরে ঘরে, গ্রামে গঞ্জে আর শহরে। ফিরোজপুরের ফিরোজ মিয়া, ফিরোজপুরের ফিরোজ মিয়া, দেখা শুই না ভাইবা মরে, কি আনন্দ ঘরে ঘরে, গ্রামে গঞ্জে আর শহরে। বাজার ভরা ভিড়ের চাপে, মূল্য শুনেই পরাণ কাঁপে, কিনতে গিয়া একটি জিনিস, ফিরোজ মিয়ার পকেট ফিনিশ। তবু এত জিনিস কিনছে যারা, তারা জানে কি কাম করে। ফিরোজপুরের ফিরোজ মিয়া, ফিরোজপুরের ফিরোজ মিয়া, দেখা শুই না ভাইবা মরে, কি আনন্দ ঘরে ঘরে, গ্রামে গঞ্জে আর শহরে। ঘাটের থেকে ঘাটে গিয়া চমকে ওঠে ফিরোজ মিয়া, লঞ্চে মানুষ 500 ধরে, তারপরও হাজার ভরে, হারে তোলে মানা কেউ শোনে না, পারলে চরে তার উপরে। ফিরোজপুরের ফিরোজ মিয়া, ফিরোজপুরের ফিরোজ মিয়া, দেখা শুই না ভাইবা মরে, কি আনন্দ ঘরে ঘরে, গ্রামে গঞ্জে আর শহরে। পকেট ভরা টাকা, কারো আবার পকেট ফাঁকা, যেমন খুশি তেমন চলা, কাউরে কিছু চায় না বলা, যেন দিনে দিনে সমাজ কারে করতেছে গ্রাস কালা জ্বরে। ফিরোজপুরের ফিরোজ মিয়া, ফিরোজপুরের ফিরোজ মিয়া, দেখা শুই না ভাইবা মরে, কি আনন্দ ঘরে ঘরে, কি আনন্দ ঘরে ঘরে, গ্রামে গঞ্জে আর শহরে, গ্রামে গঞ্জে আর শহরে, কি আনন্দ ঘরে ঘরে, গ্রামে গঞ্জে আর শহরে। ফিরোজপুরের ফিরোজ মিয়া, ফিরোজপুরের ফিরোজ মিয়া, দেখা শুই না ভাইবা মরে, কি আনন্দ ঘরে ঘরে, গ্রামে গঞ্জে আর শহরে। এবারে নানা যাচ্ছেন চিড়িয়াখানা, সঙ্গে আছেন নাতি এবং এখানেও যথারীতি নাতির প্রশ্নবান এবং নানা পেরেশান। নানা কিছু ঢুকে কেমন ফেন্সি দেখাইলাম। আচ্ছা কৌ তো এত পশু পাখি থাকতে একেবারে ঢুকার মুখে এই বান্দরে খাঁচা দিতে কেন? সেটা আমি কেমবাই কব? আমি কি এই জায়গার কর্তৃপক্ষ না পশু বিশারদ? না মানে বাঘের খাঁচাটারে সামনে রাখলে বুঝতাম তো এটা আমাকে জাতীয় পশু, তাই রাখছে। নইলে ধরো সিংহ রাখতে পারতো, কারণ বনের রাজা হিসাবে সিংহের একটা পজিশন আছে। আর তা না হইলে ধরো পশুদের মধ্যে তারে আমরা জ্ঞানী গুণী হিসাবে পণ্ডিত বলে জানি, ও শিয়াল পণ্ডিতরাও রাখতে পারতো, কিন্তু বান্দরে কেন? তোর লাগে এক বান্দরে জিগায় আর এক বান্দরে চল চল চল। দেখছিস এই ডেরে কয় উট পাখি,
গলাটা কত লম্বা। গলাটা লম্বা ঠিকই, কিন্তু কোনো গলাবাজি নাই। ওই ওরা কি মানুষ যে গলাবাজি করবে? ওইটাই তো চিন্তা করতেছি, মানুষ এতটুকু একটা গলা লয়ে কি পরিমাণ গলাবাজি করে। আর ও গলাটা যদি এই জিরাফ আর উট পাখির মতো লম্বা হইতো তাহলে কি অবস্থাটা হইতো চিন্তা করছো? তাগো অবস্থা কি হইতো তা কইতে পারি না, কিন্তু তোর গলা যদি ওগো মতো লম্বা হইতো তাহলে আমার কপালে বহুত দুঃখ ছিল। চল চল। দেখছিস ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার আর এটা হলো সিংহ, দুইটাই খুব তেজি আর হিংস্র প্রাণী, অথচ একই খাঁচার মধ্যে দুইজনে কি মিলে মিশে বাস করতেছে দেখছিস? না না, শুনছি এই বাঘ আর সিংহ নাকি খুব হিংস্র, কিন্তু এরা কি মানুষের চাইতে বেশি হিংস্র? কিসের লগে কিসের তুলনা করিস? মানুষের কি ওগো মতো বড় বড় দাঁত আর নখ আছে নাকি? তা নাই, কিন্তু এই বাঘ সিংহ শুনছে খিদা না লাগলে শিকার করে না, কিন্তু পত্র পত্রিকায় যে এই যে খুনাখুনির খবর দেহ, তা কি এই সব বাঘ আর সিংহে করে না মানুষে করে? ইসিরে ঈদের দিন খুন খারাপ মিলিয়ে তুই কি শুরু করলি? চল তো চল। গন্ডা না না, গন্ডার চামড়া বলো মুড়া। না না, আমাগো এখানে অনেক মানুষ আছে যাগো চামড়া গন্ডার চামড়া চাইতো মুড়া। গন্ডারে তো খবরে তো কয়েকদিন সময় লাগে, কিন্তু ওই সব মানুষের বছর বছর কইলেও কোনো হুশ হয় না। বুঝছি, তোরে নিয়ে আর ঘোরা যাবে না, চল। হাতির মধ্যে আবার হাসির কি দেখি? আরে তোমার আর আমার মিল দেখেই তো হাসতাছি। মানে মিলাইয়া দেখো, এইদিকে যেমন নানা ওইদিকে হাতি, আর ওইদিকে যেমন মাহুত এইদিকে নাতি, সাইজে কি মিল তোরে। এদিকে আসেন তো, এদিকে আসেন। এই বান্দরের খাঁচা চাবিটা কার কাছে? কেন ভাই? এইটারে ঢুকামু, এইটার আসল চাকা হলো বান্দরের খাঁচা। না না, বন্দি ঈদের দিন জেলখানা থেকে বন্দি মুক্তি দেওয়া হয়, কিন্তু তুমি মুক্ত মানুষের বন্দি করবা। ঠিক আছে, ঈদের দিন বলে ছেড়ে দিলাম, চল বাড়ি চল। দর্শক মণ্ডলী, এবারে গান। আর এই গানটি গাইবার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে। এন্ড্রু কিশোর যে গানটি পরিবেশন করবেন সেটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু। এবং আজকের এই গানটিতে এন্ড্রু কিশোরের সঙ্গে অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানের স্থলে উপস্থিত সকল দর্শকবৃন্দ। চলুন তাহলে শোনা যাক গানটি। এসো অন্তর সুন্দর করি, এসো সুন্দর পৃথিবীটা গড়ি, এসো সময়ের স্রোতে ভেসে সকলের কাছে এসে আগামীর কবিতাটা পড়ি। হাসতে শিখি, মানুষকে আরো ভালোবাসতে শিখি। এসো নতুন চাঁদের হাসি হাসতে শিখি, মানুষকে আরো ভালোবাসতে শিখি। জীবনের অভিযানে জনে জনে প্রাণে প্রাণে মহামিলনের গান করি। সুন্দর করি বলো সবার সমান দাবি এই মাটিতে, সবাইকে অধিকার হবে দিতে। বলো সবার
সবাইকে অধিকার হবে দিতে ক্ষুধা আর হানাহানি যত ব্যথা যত গ্লানি যেতে হবে আজ উত্তরি এসো অন্তর সুন্দর করি এসো সুন্দর পৃথিবীটা গড়ি এসো সময়ের স্রোতে ভেসে সকলের কাছে এসে আগামীর কবিতাটা পড়ি এসো অন্তর সুন্দর করি দর্শক মণ্ডলী, ঈদ মানে কোনোখানে ভেদাভেদ নাই, ঈদ মানে প্রাণে প্রাণে সমান সবাই। ঈদের এই শিক্ষাই হোক সবার পাথেয়। আপনাদের সুন্দর সুস্থ জীবন কামনা করে শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।